মর্গে গিয়ে বডিটা দেখে অবাক হয়ে যায় ফুলকি, রোহিত সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তমালের মা বলছে, দিদি তুমি সত্যি ওদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি সত্যি চাই না যে ঈশিতা রুদ্র এই বাড়িতে থাকুক, কারণ আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা আর বাঁচবে না। এই সমস্ত বলে কাঁদতে থাকে। আর রিকি তখন বলে, চলো তো দাদা বলে রিকি নিয়ে চলে যায়। আর এদিকে ঈশিতা না গেলে, দাঁড়িয়ে থাকলে, থমকে থাকলে তমালের মা তখন গিয়ে বলতে থাকে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এক্ষুনি এই বাড়ি থেকে বের হও। যাবে না তুমি? বের হও বলছি, এটা আউট। এই বলে ঈশিতাকে বের করে দিতে গেলে এদিকে তা ফুলকির কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কি দিনের দিন তমালের মনটা একদম আমার নামে বিষিয়ে দিয়েছে। তমাল আর আগের মতো নেই। তমাল আমাকে অবিশ্বাস কেন করছে এই ফুলকির জন্য? আরো অনেক কিছু বলেই বোঝাতে থাকে। ঠিক তখনই তমাল এসে বলতে থাকে, তোমাকে ভগবানের দোহাই, তুমি আর মিথ্যে বলো না। তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমি খুব ভালো করেই জানি। আর অনেক কথাই বলতে থাকে, তোমার জন্য আমি কি করিনি? তোমার জন্য পর্যন্ত আমি চুরি করেছি, সেখান থেকে বাঁচিয়ে আমাকে এনেছে ফুলকি দাস। ফুলকি যদি না থাকতো তাহলে আমার সেদিন কি হতো আমি জানতাম। শুধু তোমাকে তোমার জন্য এই সমস্ত করেছি। আর তোমার সাথে থাকতে চাই না, এটাই আমার ফাইনাল ডিসিশন। এক্ষুনি বেরিয়ে যাও। এরপর দেখা যায় ঈশিতা ফুলকির কাছে আবারও গিয়ে বলতে থাকে, তোমাদের সবাইকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই ফুলকি দাসের জন্যই এমনটা হয়েছে। ফুলকি দাসের সমস্ত কিছুর পিছনে। এই ফুলকিকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ফুলকি রেখো, আজ থেকে তোমার ঘুম আমি হারাম করব, তোমার কিছুতেই শান্তিতে থাকতে দেব না। ফুলকিকে ট্রেড করে ওখান থেকে ঈশিতা চলে যায়। অন্যদিকে দেখা যাবে রুদ্র আর রিকি অফিসে চলে যায়। আর রুদ্র নিজের অফিসে গিয়ে অনেক চিৎকার করতে থাকে। আর তখন এতটা বার বেড়েছে রিকি, লাবণ্য ফুলকি দাস আমারই ভিডিও রেকর্ড করে নিয়ে লাবণ্যকে দেখাল। লাবণ্য সবার সামনে আমাকে চড় মারলো, এত বড় সাহস! করছে রায়চৌধুরী বাড়ির সবাইকে পুড়িয়ে ছারখার করে দিই। রিকি বলে, তুই বাড়িতে চল, যা বাবা পরে ভাবা যাবে। আর তখন বলে, না আমি কিছুতেই এখন বাড়িতে যাব না। তারপরে ঈশিতা চলে এসেছে। আর ঈশিতা এসে বলে, রুদ্রদা আমাকেও ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন রুদ্র বলে, এটা কি করেছো তুমি? ওই বাড়ি থেকে তুমি বেরিয়ে কেন আসলে? বাড়িতে থেকে কি প্ল্যান হচ্ছে সমস্ত কিছু আমাদেরকে তো জানতে হবে, তুমি বেরিয়ে চলে এলে। এটা বলে, মানে আমাদের এত বড় একটা সত্যি কথা সবার সামনে চলে এসেছে, আর তোমার মনে হয় আমি ওই বাড়িতে তারপরও থাকতে পারবো? তুমিও তো ওই বাড়ি থেকে চলে এলে, আর ওখানে আমি কিসের জোরে থাকতাম? তখন রুদ্র বলে, আরে তমালের জোরে থাকতে, তুমি তো তমালের বউ। তমাল তো একটা আস্ত গাদা, তাকে মানানো তো এতটাই কঠিন নয়। তাকে যা বলতে তাই তো করতো। ও উঠতে বসলে উঠতেও বসতো। তা তখন বলে, তমাল আর আগের মতো নেই। তা তখন কাঁদতে থাকে আর বলে, আর এসব কথা আমি কেন বলছি? তোমার তো উচিত বলা যে ও ঈশিতা, ওখানে তোমার অপমান হয়েছে, কিছুতেই থাকতে হবে না, তুমি চলে আসা। তুমি আমাকে এই সমস্ত বলছো? তখন বলে, হ্যাঁ ঈশিতা তুমি শান্ত হও, আসলে আমরা ওদের আমাদের বদলা নিব কিনা, তুমি এভাবে চলে আসলে আমি একটু আপসেট হয়ে পড়েছি। আমরা একটা সলিড প্ল্যান করব, তোমাকে আবার ওই বাড়িতে ঢুকতে হবে। বলে, ওই বাড়িতে আবার ঢুকবো? আর তখন ঈশিতা আরো বলতে থাকে, সেটা এতটাও ইজি হবে না। কি দাস ওই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না, এলাও করবে না। সময় তো আমরা একটা প্ল্যান করে আবার আমরাই কলঠাসা হয়ে যাই। আর তখন রুদ্র বলে, না হবো না, এবার হবো না, একে ক্লিন সৎ চরিত্র বলে প্রমাণ করতে হবে, যাতে করে উল্টো ওদের উপরই দোষারোপ পড়ে। তুমি আমার প্রধান অস্ত্র হবে, তুমি তো এতদিন ধরে আমার প্ল্যান অনুযায়ী কাজ করে এসেছো, তুমি হলে আমার মেন প্লেয়ার। তা বলে, তমাল আমাকে মেনে নেবে না। আমাদের সম্পর্কটা সবার সামনে চলে এসেছে, তাহলে সবাইকে বলে দেই, তাহলে যে সমস্ত কিছু সলভ হয়ে যায়। রুদ্র বলে যে, মানে আমরা আমাদের এই অপমানটা ভুলে যাবো, এরকম বদলা নিব না? এতদিন ধরে তোমাকে আমি এই ট্রেনিং দিয়েছি, এই ট্রেনিং পেয়েছো তুমি আমার কাছ থেকে। তাকে ভুলভাল ভাবে বোঝায়। আর তখন ঈশিতা বলে, ঠিকই তো, আমাদের উপর এত বড় একটা অন্যায় আনা হয়েছে, আর তার প্রতিশোধ নেব না, তা কি হয়? আর রিকি তখন বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমি বলি কি, আমরা সবাই এখন বাড়িতে যাই, আজকে রাতটা একটু থাকো, কালকে আমরা সবাই মিলে ভাববো যে কি করব। তখন রুদ্র বলে, না কিছুতেই না, যা ভাবার এক্ষুনি আমাদেরকে ভাবতে হবে, আজ রাতের মধ্যেই যা করার করতে হবে বলে প্ল্যান করতে থাকে। এদিকে দেখা যায় তমাল বেচারা অনেক কষ্ট পায়। আর কষ্ট পেয়ে বারবার করে ঈশিতের সাথে ভালো মুহূর্ত কথাগুলো মনে করতে থাকে। তারপরে দেখা যাবে ঈশিতার সমস্ত ছবিগুলো বের করে ওই সেই ছবিগুলো পুড়িয়ে দেয়। আর পুড়িয়ে ডাস্টবিনে ফেলে অনেক কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি যখন তমালের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন পোড়া গন্ধ পাচ্ছিল। তারপর ফুলকি বলে, এটা একটা পোড়া গন্ধ না? এই গন্ধটা কি তাহলে তমাল দাদার ঘর থেকে আসছে? হ্যাঁ মনে হচ্ছে তো ওই দিক থেকেই আসছে। এই বলে যখন তমালের ঘরে যায়, ঠিক তখনই দেখতে পায় যে ডাস্টবিনের মধ্যে
পোড়া ছবিগুলো আর ছবির টুকরোগুলো নিয়ে দেখতে থাকে। তারপর একে করে লাবু সবাই চলে আসে আর তখন ফুলকি বলতে থাকে তমাল দাদা এগুলো পুড়িয়ে কোথাও একটা চলে গেছে। অনেক ডাকাডাকি করছে, তমাল দাদা তো কোনো সাড়াই দিচ্ছে না। তমাল দাদা অনেক কষ্ট পেয়েছে, সবকিছু আমার জন্যই হয়েছে। আমি কেন যে সেই ভিডিওটা সবার সামনে দেখাতে গেলাম। তারপরে দেখা যাবে রোহিত পাগলের মতো হয়ে যায় আর সেই ডাস্টবিনের ময়লাগুলো নিয়ে চলে যায় আর বলে আমি ছাদে গিয়ে দেখে আসছি। এই বলে ছাদে চলে যায় দেখতে। এরপর এদিকে ফুলকি তো খুব কান্নাকাটি করতে থাকে আর তখন লাবু বলতে থাকে দেখো ফুলকি, এই সত্যিটা তো আর গোপন রাখা যায় না, সত্যিটা তো একদিন না একদিন সবার সামনে আসতোই, তো এভাবে কি সবাইকে ঠকিয়ে যাবে তা তো হতে পারে না, তাই না? তারপরে দেখা যাবে চলে এসেছে তমালের মা। আর তমালের মা আসলেই পরে জিজ্ঞেস করলে তারপর লাবু বলতে থাকে আসলে তমালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যখন এই পোড়া গন্ধ পাই আর এখানে এসে দেখতে পাই যে ঈশিতার ছবিগুলো পুড়িয়ে কোথাও একটা চলে গেছে, রোহিত দেখতে গেছে ছাদে আছে কিনা। আর তখন রোহিত এসে বলতে থাকে না ছাদে নেই, আমি ছাদে আশেপাশেটা খুঁজে এসেছি। তো তমালের মা খুব কান্নাকাটি করতে থাকে। তমালের বাবা আসলে তমালের বাবাকেও সবটা খুলে বলে। তারপরে দেখা যাবে তমালকে ফোন করতে থাকে ধানু, কিন্তু ফোনটাও সুইচ অফ বলছে। তখন পাগলের মতো হয়ে যায় আর বলে ও ভাই তুই কিছু কর না ভাই, দেখ না কিছু একটা করা যায় কিনা। তারপরই অংশুকে ফোন করে আর অংশুকে ফোন করে সমস্ত কিছু জানা। অংশু সমস্ত কিছু শুনে অবাক হয়ে যায়। এদিকে পারমিতাও তখন ভেঙে পড়ে। পারমিতা তখন বলতে থাকে না আমাদের একদম উচিত হয়নি, ভাইয়ের সামনে ওইভাবে করে ওই ভিডিওটা দেখানো একদমই উচিত হয়নি। তমাল দা বেচারা খুব ভেঙে পড়েছে। কি ফুলকি বলছে এক্ষুনি আমাকে মায়ের স্থানে যেতে হবে। এই বলে ফুলকি যেতে লাগলে রোহিত তখন বলে অংশুদা 1 মিনিট, আচ্ছা ফুলকি তুমি এখন কোথায় যাবে? আর তখন বলে আমি এখন মায়ের মন্দিরে যাব, তমাল দাকে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে, দাদার কষ্ট কিছুতেই সহ্য করতে পারছি না, এক্ষুনি আমাকে মায়ের মন্দিরে যেতে হবে। এই বলে ফুলকি দৌড়ে ছুটে চলে যায়, কারো কোনো কথাই শুনতে চায় না। এদিকে দেখা যাবে অংশু বলছে আচ্ছা তোমরা বরং ওদিকটা দেখো, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। আর তখন বলে যে ফুলকিকে একা বেরিয়ে যেতে দিও না, তুমিও যাও ফুলকির পিছনে রোহিত। তারপর ফোনটা রেখে দেয়। এদিকে পারমিতা কান্নায় ভেঙে পড়লে অংশু সান্ত্বনা দেয়। আর তারপরে অংশু যখন পারমিতা বলে আমিও যাব, এই বলে পারমিতা অংশুর সাথে চলে যায়। ফুলকি সেই মন্দিরে চলে আসে আর রোহিতও আসে। আর ফুলকি খুবই ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়লে বলতে থাকে যে সবকিছু আমার জন্যই হয়েছে, আমি যদি ওই ভিডিওটা না দেখাতাম তাহলে এই সমস্ত কিছুই হতো না। আর তখন রোহিত বলে ফুলকি তুমি এতটা ভেঙে পড়ো না, দেখো তমালকে ঠিক আমরা খুঁজে পেয়ে যাব। তো তোমার মা কালীকে এত ভরসা করো, তুমি তো তোমার মা কালীকে চেনো না, তুমি তো জানো যে তোমার কথা তোমার মা কালী শোনে, কোথায় যাবে কত দূর যাবেও ওকে ঠিক খুঁজে বের করবো আমরা, অংশুদা আছে তো কি। তখন বলে তাড়াতাড়ি করে খুঁজে বের করুন। আর তমালদার যে কি মনের অবস্থায় বেরিয়েছে সেটা তো আমরা খুব ভালো করে জানি। বেরিয়ে যান স্যার, তাড়াতাড়ি যান। তখন না তমালদার খবর আসছে এখান থেকে আমি কোথাও যাব না। তারপরে দেখা যাবে রোহিত বেরিয়ে যায়। এদিকে রোহিত লাবুদেরকে নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে তখন বলে ঠাকুরমশাই আমি কিভাবে পুজো দিব, কিভাবে পুজো দিলে আমার দাদা ভাই ফিরে আসবে আর দাদা ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, জন্য যা করার আমি করব। রোহিত ধানু আর তমালকে নিয়ে বেরিয়ে পড়লে তাদেরকে বলতে থাকে যে রোহিত অংশুদাও বেরিয়ে পড়েছে, আমাকে বলল তমালের ফোনটাও ট্র্যাক করতে দিয়েছে। তখন বলে এখন তমালের খুঁজে আমরা কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছি বলতো। তারপর বলে আসলে আমরা স্টেশনে যাব, এখন সেখানেই যাব, সেখানে অংশুদাও আসছে। আর বলে সেখানে কেন যাব? তারপর বলে এত কিছু তো আমাকে বলেনি, আমাকে যেতে বলেছে যেহেতু যেতে তো হবে। আর তখন লাবু বললে তাই কর, তাড়াতাড়ি গাড়িটা চালা ভাই। লাবু বলতে থাকে আমাদের উপর না অনেক জেদ আছে, সব দিক থেকে আমাদেরকে শেষ করে দিচ্ছে। দানুর ফোনে অংশু ফোন করে আর রোহিতকে গাড়িটা থামাতে বলে। তারপর গাড়িটা থামালে অংশুর কাছ থেকে শুনতে বলতে না বলতেই পারমিতা ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে কাঁদতে বলতে থাকে যে পারমিতা। আর তখন বলে হ্যাঁ বৌদি বলো কি হয়েছে। তারপরে বলতে থাকে কেমাল হয়তো বা আর নেই, এতটুক বলতে না বলতে এদিকে কান্নায় সবাই ভেঙে অংশু তখন বলে পারমিতা তুমি এটা কি বলছো বলো তো। তারপর অংশু ফোনটা নিয়ে বলতে থাকে আসলে কি বলো তো, আমাকে থানা থেকে ফোন করেছিল আর বলেছিল যে বডি পেয়েছে আর তার পোশাক আশাক সমস্ত কিছু দেখে এসেছি, একদম তোমাদের পোশাকের সাথে মিলে যাচ্ছে। যতক্ষণ না বডি দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বলতে পারবো না যে ওটাই তমাল। আমার মনে হচ্ছে তমাল ওটা নয়, আমরা ফিরে পাবো, তমালকে ফিরে পাবো। এই বলে ফোনটা রেখে এই সমস্ত শুনে তো রোহিত ধানু কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে যে কেউ নিয়ে আসে আর সেখানে মর্গে গিয়ে বডিটা দেখার পর রোহিত ফুলকি সকলেই অবাক হয়ে যায়। বন্ধুরা শেষ পর্যন্ত কি তমাল তার জন্য নিজের জীবনটা দিয়ে দিল?